রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, গুরুত্ব পাবে রাজনৈতিক দলের প্রস্তাব। পাচারের অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহায়তা চান ডক্টর ইউনূস, বন্যার্তদের $1 মিলিয়ন অনুদানের আশ্বাস অস্ট্রেলিয়ার। বন্যায় প্রাণ গেল 52 জনের, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ, পানি বাড়ছে লক্ষ্মীপুরে, প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট চরমে। সালমান আনিসুলকে আরো 5 দিন, টিপু মুন্সি 4 দিনের রিমান্ডে, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা 100 ছাড়ালো। এবং গণহত্যায় উস্কানিতে 32 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। সংবাদ রাতে দেখছিলেন AKSTM বার সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ইশিকা আজিজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব গ্রহণ করা সহ প্রশাসনের সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি জানান, বৈঠকে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে নিত্যপণ্যের সিন্ডিকেট ভেঙে পণ্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলেও জানানো হয়। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হল রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার। ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে, তাই না? তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে, তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই। আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতার জন্য প্রতি মাসেই প্রতিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নোট আকারে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে, সরকার কি কি কাজ করেছে, সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না আর। একই সঙ্গে অর্থ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কাজ শুরু করেছে সরকার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়ে। বঙ্গবন্ধু পরিবারের সুরক্ষা আইন বৈষম্যমূলক উল্লেখ করে এটি বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত রফতানিমুখী শিল্পের সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা জানানো হয়। এছাড়া সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলকে সম্বর্ধনা দেওয়া হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। এছাড়া রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের কারণে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টারা। ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। জাতীয় ক্রিকেট দল আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতির স্থিতিশীলতায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করবে বলে আশা প্রকাশ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনাও চলমান থাকবে। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সাথে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা
স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। না আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজন নেই, ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো এঙ্গলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে এলে এ সহায়তা চান তিনি। এ সময় দেশটির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলেন। পরে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিমসন দেখা করতে এসে ডক্টর ইউনূসের কাছে ছাত্র আন্দোলনে নিহতের জন্য শোক প্রকাশ করেন। বৈঠকে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক কর্পোরেশন, ট্যাক্স শুল্ক এবং সংখ্যালঘু ইস্যু সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এই সময় বন্যার্তদের জন্য একটি দাতব্য সংস্থায় $1 বিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলীয় হাইকমিশনার। জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে চুক্তিটি স্বাক্ষরিত হলো। বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুর ও কুমিল্লা ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী লাখো মানুষ। অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট, সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। নষ্ট হয়েছে ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী ও কাকরি নদীর পানি বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 11 লাখ মানুষ। 724টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 81,000 মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফসলে ত্রাণ ঢুকতেছে না, মানে যা দিচ্ছে হাইওয়েতে যা টুকটাক আসে এই অঞ্চলে যারা মিলে দেয় সারিয়া বাইরে কোনো আমরা অবদান পাইতেছি না। প্রায় ঘরের অধিকাংশই ফসল অথবা হাত পা গা হয়ে গিয়েছে। বন্যার প্রভাবে সবজির দাম আকাশচুম্বী। সেই সাথে বেড়েছে মোমবাতির দাম। 5 টাকার মোমবাতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। দোকানদাররা সিন্ডিকেটের কারণে এগুলো করে। যে মোমবাতি 5 টাকা ডজন, 12 পিস 60 টাকা, এই মোমবাতি 100 টাকা দিয়ে কিনা লাগে। মেঘনা নদীর পানি বাড়ায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী। তাদের মধ্যে 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নোয়াখালী হয়ে যে আপনার রহমতখালী খাল হয়ে যে পানিগুলো আসতেছে, এই পানিগুলো আপনার হচ্ছে ক্রমান্বয়ে রাস্তাঘাট ঢুকে যাচ্ছে। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বানের পানি। জেলার 21 লাখ মানুষ পানিবন্দী। 1300টি আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছে অন্তত 2 লাখ মানুষ। ফেনী শহরের বন্যার পানি নামলেও পেট্রো বাংলা তুলাবাড়ি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও পানির নিচে তলিয়ে ফসলি জমি। ক্ষতি হয়েছে অন্তত 7,500 হেক্টর রোপা আমন ফসলের। আমরা খালি ভাদ্র মাস ঢুকছে মাত্র ওই জমিগুলা লাগান শুরু করছি বলে তাড়াতাড়ি লাগাইলে তাহলে তাড়াতাড়ি বালা, কিন্তু খালি লাগাইয়া সাইরা মনে 4-5 দিন হয়েছে না, ইন্ডিয়ার পানি এসেরা একদম পুরা তল করে লাইছে। মৌলভীবাজারে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। 13টি সড়কের প্রায় 40 কিলোমিটার বেহাল, বিধ্বস্ত টিনের ঘর। গরবিতে এখন কাদা, ঘর নষ্ট হয়ে গেছে। এখন আমরা এখন ঘরে যেতে পারছি না। ভোলায় জোয়ারে তলিয়ে অন্তত 30,000 হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। এমন বাস্তবতায় কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা কৃষকরা। আমন ধানের বীজতলা 3বার পানি উঠছে, তলা সবই গেছে। আমার টাকা নাই দেখে করতে পারিনি। যা মনে আমার হইতে গিয়ে বীজ হইতে গিয়ে একবার মনে করেন 20,000 টাকা লস হয়ে গেছে। এটা গেছে পানি তলে। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।
বৃহস্পতিবার বিকেলে সিএমএম আদালতে আনা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে। ছিল সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী। বাড্ডা থানার হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, যেখানে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডা এলাকায় স্বর্ণ শ্রমিক সুমন শিকদার নিহতের ঘটনায় আসামি করা হয় টিপু মুন্সিকে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য ৮ দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা ৮ দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টিপু মুন্সির আইনজীবী বলেন, এজাহারে নাম নেই, সন্দেহজনক হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে, শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকেও বলেছি যে ৩০২ এবং ৩৪-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। এর আগে সকালে একই মামলায় সকাল ৭টায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হলে আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর সুমন শিকদার ও আদাবরের জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ৫ দিনের রিমান্ড দেন আদালত। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় গণহত্যায় উস্কানির অভিযোগে আসামি করা হয়েছে ৩২ সিনিয়র সাংবাদিককেও। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ বিক্ষোভে গিয়ে শ্যামলীর রিং রোডে পুলিশের গুলিতে নিহত হয় ১৭ বছরের নাসির হাসান রিহান। এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। বৃহস্পতিবার রিহানের বাবা গোলাম রাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিদের মধ্যে গণহত্যায় উস্কানির দায়ে ৩২ জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। রিহানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক, ওনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। মামলার আইনজীবী জানান, গেল ৩ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি ও টকশোতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই তো ওটা তো রুটিন কাজ, ওটা বলতে হবে। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী। ৩ আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না, ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না, ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা। এ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে হওয়া ১০২ মামলার মধ্যে ৮টি দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করবে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ৩,০০০ কোটি টাকা বাড়িয়ে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ও পল্লী ঋণ বিতরণের
লক্ষ্যমাত্রা ৩৮,০০০ কোটি টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গেল অর্থবছরের চেয়ে ৮.৫৭% বেশি। মোট ঋণের ৬০% শস্য ও ফসল খাতে, ১৩% মৎস্য ও ১৫% প্রাণী সম্পদ খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ, মোট ঋণের ন্যূনতম ৫০% বিতরণ করতে হবে বেসরকারি ব্যাংকের মাধ্যমে। ইফতেখার রেজা জানাচ্ছেন বিস্তারিত। কৃষি প্রধান এদেশে জিডিপির ১১.০২ অবদান কৃষি খাতের, যেখানে মোট শ্রমজীবী ৪৪.৪১% প্রত্যক্ষভাবে জড়িত এ খাতে। তাই কৃষি ঋণের পরিমাণ বছর বছর বাড়বে, এটাই অনেকটা প্রত্যাশিত। মোট ঋণের মধ্যে ৯,৩০০ কোটি টাকা বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সোনালী জনতা অগ্রণী ব্যাংক সহ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে ৩,৩১৫ কোটি টাকা। বিদেশি ব্যাংক ১,২৬৪ কোটি এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে ১,২২৮ কোটি টাকা। দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চ ফলনশীল ফসল ও অধিক উৎপাদনশীল মৎস্য চাষাবাদের পাশাপাশি উন্নত জাতের পশুপালন করা হচ্ছে। সম্প্রতি গবেষণায় দেখা যায় যে কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষি ঋণ অনন্য ভূমিকা পালন করে। ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মপরিকল্পনা ঘোষণাকালে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, কৃষি ঋণে দালালদের দৌরত্ব রোধ করতে চান তিনি এবং এসব ঋণ যেন ব্যবহার হয় সেটিও নিশ্চিতের পরিকল্পনা তার। 2% কিন্তু আমাদের খুবই ছোট, মানে 98% অ্যাটেনশন পাচ্ছে না। তার মানে তো এই জায়গাটা যদি আমরা একটু বাড়াতে পারি, দালালদের অবস্থানটাকে আমরা নিশ্চিহ্ন করতে পারি কিনা, সরাসরি তাদের অ্যাকাউন্টে আমরা টাকা ট্রান্সফার করা একটা অপশন এখন তো করাই যায়। মোট ঋণের 2% থেকে বাড়িয়ে কৃষিতে যদি 4% উন্নীত করা সম্ভব হয়, তাহলে উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমে আসবে বলেও জানান আহসান এইচ মনসুর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।